প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম আরও একটি ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম অধ্যায়ের পর্ব ৩ নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় থাকছে ব্যবসায় অর্থায়নের গুরুত্ব এবং ব্যবসায় অর্থায়নের কিছু নীতি। এই যে নীতি সম্পর্কে আমরা যেটা পাঠ্যপুস্তকে পড়েছি, এই নীতি থেকেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো চলে আসে। যেমন সৃজনশীল প্রশ্ন আসে, তেমনিভাবে সংক্ষিপ্ত আবার বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিন্তু এই ব্যবসায় অর্থায়নের নীতিগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আজকের পর্বে আমরা সেই বিষয়েই আলোচনা করব। তো আজকের পর্বে আমাদের প্রথম যে প্রশ্ন থাকছে সেটি হচ্ছে স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা নিম্নের কোন নীতির আওতাভুক্ত? দেখো, এখানে মেইন যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে স্বল্পমেয়াদী কোনো একটা তহবিল দিয়ে আমরা চলতি মূলধনটাকে সংগ্রহ করছি এবং দীর্ঘমেয়াদী কোনো তহবিল দিয়ে আমরা স্থায়ী মূলধনটাকে সংগ্রহ করছি বা সরবরাহ করছি। এটা কোন ধরনের নীতি? এটাকেই বলা হয় উপযুক্ততার নীতি। কারণ হচ্ছে আমরা আমাদের চলতি মূলধনের জন্য যে ক্ষেত্রটা বা যে সোর্সটা উপযুক্ত, আমরা কিন্তু সেই উপযুক্ত সোর্স থেকেই সংগ্রহ করছি। তাহলে যে মূলধনের জন্য যে সোর্স বা উৎস উপযুক্ত, সেই উপযুক্ত উৎস থেকে সংগ্রহ করার যে নীতিটা, সেটাকে আমরা বলতে পারি সহজভাবে উপযুক্ততার নীতি। এরপর চলে যাচ্ছি ৬৩ নং প্রশ্ন। দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত অর্থ হাতে রাখা অর্থায়নের কোন নীতি? দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত অর্থ হাতে রাখা কোন ধরনের নীতি? আমরা আমাদের প্রত্যেক দিনকার যে কাজগুলো, সেই কাজগুলো করার জন্য রেগুলারই সাধারণত কিছু টাকা হাতে রেখে দিই, মানে ক্যাশ টাকা কিছু রেখে দিই নগদ হিসেবে। সেই টাকা দিয়েই কিন্তু আমাদের প্রত্যেক দিনের যে খরচগুলো আছে সেই খরচগুলো মেটাতে হয়। তাহলে এটা কি আমরা কোন ধরনের নীতি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি তারল্য নীতি। তারল্য কথাটার মানে হচ্ছে নগদ টাকা। তারল্য কথার মানে নগদ টাকা, অথবা শুধুমাত্র খুচরা যে টাকাটা আমরা বুঝে থাকি সেই টাকাটা যেটা আমাদের হাতে থাকে। ৬৪ নং প্রশ্ন। একজন চা বিক্রেতা তার দৈনিক উপার্জনের পুরোটাই ব্যাংকে জমা রাখলে কোন নীতির লঙ্ঘন হয়? দৈনিক উপার্জনের পুরোটাই সে জমা রেখে দিল, ব্যাংকে জমা রেখে দিল। তাহলে এই যে নীতি, এই নীতির এখানে কোন নীতিটা ফলো করা হচ্ছে? এখানে তারল্য বনাম মুনাফা নীতি ফলো করা হচ্ছে। কারণ তারল্য বনাম মুনাফা নীতি বলে যে আমাদের প্রত্যেক দিনের যে টাকাগুলো, মানে রেগুলার আমাদের চলার জন্য যতটুকু টাকা, সেটা আমাদের হাতে রাখতে হবে এবং বাকি যে টাকাটা যেটা আমাদের এখন প্রয়োজন নেই, সেই টাকাটা আমরা চাইলে অন্য কোথাও বিনিয়োগ করতে পারি। এই বিনিয়োগের থেকে আবার আমাদের মুনাফা আসবে। তো এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে চা বিক্রেতা মনে করেছে প্রত্যেক দিন যতটুকু সে উপার্জন করে প্রত্যেক দিনের টাকাটা সে প্রত্যেক দিনই ব্যাংকে জমা রেখে দিবে। কিন্তু প্রত্যেক দিনের টাকা যদি তুমি প্রত্যেক দিন জমা রেখে দাও, তাহলে রেগুলার বেসিসে আমাদের যে খরচগুলো থাকে সেই খরচগুলো কিন্তু আর মেটানো পসিবল হয় না। এই জন্য বলা যায় যে এই বিষয়টার মধ্যে বা এই ঘটনাটার মধ্যে আমাদের তারল্য বনাম মুনাফা নীতি, এই নীতিটা লঙ্ঘন করা হয়েছে, অর্থাৎ মানা হয়নি। পরবর্তীতে চলে যাচ্ছি ৬৫ নাম্বার প্রশ্ন। নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে? নগদ অর্থ আর মুনাফা, নগদ অর্থ আর মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। কারণ একটা যদি বেড়ে যায় তাহলে অন্যটা অটোমেটিক্যালি কমে যায়। দুইটার মধ্যে বিপরীত সম্পর্ক। অর্থাৎ তুমি যদি নগদ অর্থের পরিমাণটাকে বাড়িয়ে দাও তাহলে মুনাফার পরিমাণটা কমে যাবে। দুইটা সবসময় বিপরীতভাবে কাজ করতে থাকে। তারপর চলে যাচ্ছি ৬৬ নং প্রশ্ন। বিক্রয়লব্ধ অর্থ দিয়ে শ্রমিকের মজুরি প্রদান করা হলে অর্থায়নের কোন নীতিটি অনুসৃত হয়? বিক্রয়লব্ধ অর্থ দিয়ে শ্রমিকের মজুরি প্রদান। দেখো, বিক্রয়লব্ধ অর্থ এটা একটা স্বল্পমেয়াদী উৎস আমরা বলতে পারি, এবং এখানে যে শ্রমিকের মজুরি আছে এটা হচ্ছে আমাদের চলতি মূলধনের একটা পার্ট। তাহলে তুমি তোমার স্বল্পমেয়াদী কোনো একটা উৎস থেকে যখন চলতি মূলধনটাকে সংগ্রহ করছো, এটাকেই আমরা বলে থাকি উপযুক্ততার নীতি।
তাহলে এখানে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে যখন শ্রমিকের মজুরি প্রদান করা হবে সেটাকে আমরা বলতে পারি উপযুক্ততার নীতি। এরপর ৬৭ নং প্রশ্ন, জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি? জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে সফল বিনিয়োগ, অর্থাৎ তুমি যে কোনো সোর্সে যখন বিনিয়োগ করবে সেই বিনিয়োগটা যখন সফল হবে সেটাই কিন্তু আমাদের জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে থাকে। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, কোনটির চলতি মূলধন দরকার হয় না? কোনটির চলতি মূলধন দরকার হয় না? এইখানে যে অপশনগুলো আছে দেখো, এটাও চলতি মূলধন থেকে সংগ্রহ করতে হয়, এটা অর্থাৎ এই তিনটাই কিন্তু আমাদের চলতি মূলধন দরকার পড়ে। তাহলে চলতি মূলধন দরকার পড়ে না কোনটায়? মেশিন ক্রয়। মেশিন যখন আমরা ক্রয় করি তখন আমাদের সাধারণত স্থায়ী মূলধন দরকার পড়ে। ৬৯ নং প্রশ্ন, ব্যবসায় নগদ অর্থ ও মুনাফার সম্পর্ক কোনটি? অলরেডি আমরা কিন্তু এটার মধ্যে এটার মতোই একটা প্রশ্ন পড়েছি, সেখানে ছিল নগদ অর্থ ও মুনাফার মধ্যে কিরূপ সম্পর্ক। অ্যান্সারটা ছিল বিপরীতমুখী, কিন্তু এখানে একটু ডিটেলসে লেখা হয়েছে। এখানে বলা হয়েছে নিয়মিত আয়ের সঙ্গতি রেখে নগদ অর্থ বেশি মুনাফাও বেশি। দেখো, নগদ অর্থ বেশি মুনাফাও বেশি, তার মানে নগদ অর্থ যখন বেড়ে যাবে মুনাফাও বেড়ে যাবে। এটা আমাদের সামঞ্জস্য হচ্ছে না বা এটা অ্যান্সার মিলছে না। তারপরে নগদ অর্থ কম হলে মুনাফাও কম হয় না, এটাও কিন্তু পসিবল না, কারণ নগদ অর্থ আর মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক আছে, একটা বেড়ে গেলে আরেকটা কমে যায়। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে ৪ নম্বর অপশনটা, যখন নগদ অর্থ বেশি হয় মুনাফা তখন কম হয়। একটা বেশি হলে একটা বেড়ে গেলে আরেকটা মাইনাস হয়ে যায় বা আরেকটা কমে যায়। ৭০ নং প্রশ্ন, স্থায়ী সম্পত্তি হলো আসবাবপত্র, খুচরা যন্ত্রাংশ, ব্যাংকে জমা টাকা। স্থায়ী সম্পত্তি, আমরা স্থায়ী সম্পত্তি বলতে কোনটাকে বুঝি? যেটা আমরা অনেক দিন যাবত ব্যবহার করতে পারি, দীর্ঘমেয়াদে যেটা আমাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে বা বিভিন্নভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে দেখো, আসবাবপত্র এটা অবশ্যই আমরা দীর্ঘমেয়াদে ব্যবহার করি, ৫, ১০, ১৫ বছর পর্যন্ত একটা আসবাবপত্র ব্যবহার করা যায়। খুচরা যন্ত্রাংশ অর্থাৎ এই যে ছোট ছোট যে টুলসগুলো আছে, ধরো একটা স্ক্রুড্রাইভার অথবা হচ্ছে এই টাইপের ছোট ছোট যে বিষয়গুলো, এগুলোকে আমরা খুচরা যন্ত্রাংশ বলি। তাহলে এই খুচরা যন্ত্রাংশও কিন্তু একবার কেনা হলে সেটা আমাদেরকে অনেক দিন যাবত সার্ভিস দিতে পারে বা অনেক দিন যাবত আমরা সেটাকে ব্যবহার করতে পারি। এই দুটাকেই আমরা সাধারণত স্থায়ী সম্পত্তি বলতে পারি, কিন্তু ব্যাংকে টাকা জমা এটাকে আমরা স্থায়ী সম্পত্তি বলতে পারি না, কারণ ব্যাংকে টাকা জমা এটা আজকে ধরো তুমি জমা রাখলে তার পরের দিনই কিন্তু সেটা আমরা খরচ করে ফেলতে পারি। এই জন্য ব্যাংকে টাকা জমা এটা আমাদেরকে স্থায়ীভাবে কোনো সার্ভিস দেয় না বা দীর্ঘমেয়াদী কোনো সার্ভিস দিতে পারে না। তারপর চলে যাচ্ছি ৭১ নং প্রশ্নে, ব্যবসায়ের ঝুঁকি হ্রাসে অর্থায়নের কোন নীতিটি গ্রহণযোগ্য? ব্যবসায়ের ঝুঁকি হ্রাসে অর্থায়নের কোন নীতি গ্রহণযোগ্য? আমরা যদি ব্যবসার ঝুঁকির পরিমাণটা কমিয়ে ফেলতে চাই, হ্রাস করতে চাই, সেক্ষেত্রে আমাদের বৈচিত্র্যায়নের নীতিটি গ্রহণযোগ্য। কারণ বৈচিত্র্যায়নের নীতি বলে যে তুমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের বৈচিত্র্যায়ন করবে বা বিভিন্ন রকমের পণ্যের সমাহার করবে, তখন এর মাধ্যমে তোমার ঝুঁকির পরিমাণটা কমে যাবে বা ঝুঁকি বন্টন হয়ে যাবে, তাই ঝুঁকিটা হ্রাস পেয়ে যায়। তারপর চলে যাচ্ছি ৭২ নং প্রশ্ন, মিস্টার আতিক তার প্রতিদিনের বিক্রয়লব্ধ নগদ আয়ের পুরোটাই ব্যবসায় বিনিয়োগ করলে কারবারি অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়? তুমি প্রত্যেক দিন বিক্রয় থেকে যতটুকু আয় করছো পুরোটাই তুমি আবার পরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে দিচ্ছ, এটা কিন্তু আমাদের তারল্য বনাম মুনাফা নীতির লঙ্ঘন। কারণ কি, তারল্য বনাম মুনাফা নীতি বলে যে তুমি প্রত্যেক দিনের যে টাকাটা, প্রত্যেক দিন রেগুলার যে আয় করছো, যেমন বিক্রয়লব্ধ আয়, তার কিছু অংশ তোমার হাতে রাখতে হবে এবং বাকি অংশটা তোমার বিভিন্ন জায়গায়
বিনিয়োগ করতে হবে, কারণ কিছু টাকা হাতে রেখে দিতে হয় যদি কোনো ইমার্জেন্সি হয় বা যদি কোনো ব্যয় সংগঠিত হয়, সেই ব্যয়গুলো যাতে আমরা সেই টাকা থেকে মেটাতে পারি। তাই এখানে তারল্য বনাম মুনাফা নীতির লঙ্ঘন হয়েছে। পরবর্তী প্রশ্ন ৭৩ নং প্রশ্ন, তারল্য ঘাটতি হওয়ার কারণ হলো। তারল্য ঘাটতি হওয়ার কারণ হলো প্রয়োজনের বেশি বিনিয়োগ, প্রয়োজনের বেশি উৎপাদন, নগদ অর্থ হাতে রাখা। আমরা যখন নগদ অর্থ হাতে রাখি তখন কিন্তু তারল্য ঘাটতি হয় না। তারল্য বলতে আমরা বুঝে থাকি নগদ টাকাকে। তাহলে নগদ টাকার ঘাটতি কখন হতে পারে? যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি বিনিয়োগ করে ফেলছি, আমার যতটুকু দরকার বা যতটুকু টাকা আছে তার চেয়ে বেশি বিনিয়োগ করে ফেললাম, তখন আমার তারল্য ঘাটতি হতে পারে। প্রয়োজনের বেশি উৎপাদন করতে অবশ্যই আমাদের নগদ টাকার প্রয়োজন হয়। তো যখন আমরা অনেক বেশি উৎপাদন করতে যাব আমাদের কিন্তু নগদ টাকার ঘাটতি দেখা দিবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে প্রথম দুইটি অপশন। এরপর ৭৪ নং প্রশ্ন, পণ্য বৈচিত্র্যায়ন করলে ব্যবসায়ে ব্যাংক ঋণ বেশি পাবে, বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে, সুনাম বাড়বে, তারপরে বলা হচ্ছে পণ্যের মান উন্নত হবে। যখন আমরা পণ্য বৈচিত্র্যায়ন করি, পণ্য বৈচিত্র্যায়নের মাধ্যমে, এটা আমাদের একটা নীতি, খুবই উল্লেখযোগ্য একটা নীতি, পণ্যের বৈচিত্র্যায়নের ফলে অবশ্যই আমাদের বিক্রয় বৃদ্ধি পাবে, কারণ বিভিন্ন রকমের পণ্য যখন একসাথে একটা স্থানে রাখা হয় তখন সেখান থেকে বিক্রয়ের পরিমাণটা বেড়ে যায়, এবং বিক্রয় যখন বেড়ে যায় তখন অটোমেটিক্যালি ঝুঁকির পরিমাণ কমে যায়, ঝুঁকির পরিমাণ বন্টন হয়ে যায় বা হ্রাস পেয়ে যায়। ৭৫ নং প্রশ্ন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আবেদন করলেও ঋণ পাওয়া যায় না কেন? আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তুমি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলেও তুমি ঋণ পাচ্ছ না, এটার কারণটা কি? এর কারণ হলো এই যেটা, আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয় বলে। যথেষ্ট সুসংগঠিত নয় বলে। সুসংগঠিত বলতে বোঝানো হয়েছে যে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে যা যা দরকার, অর্থাৎ নগদ অর্থ, তারল্য, এরকমভাবে সে সুসংগঠিত হতে পারে না যখন তারল্যের ঘাটতি দেখা দেয় তখন। তাহলে তুমি যখন আর্থিক প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আবেদন করছো, যেহেতু তাদের কাছে তারল্য ঘাটতি রয়েছে তাই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ দিতে পারে না, ঋণ দিতে ব্যর্থ হয়। ৭৬ নং প্রশ্ন, অর্থায়ন ব্যবস্থাপনা কিভাবে একজন ব্যবসায়ীকে অধিক মুনাফা অর্জনে সাহায্য করে? অর্থায়ন ব্যবস্থাপনা কিভাবে একজন ব্যবসায়ীকে অধিক মুনাফা অর্জনে সাহায্য করে? যখন সে সঠিক পরিকল্পনার মাধ্যমে তার প্রত্যেকটি অর্থ ব্যবহার করতে পারে তখনই কিন্তু এই অর্থায়ন ব্যবস্থাপনাটাই তাকে অধিক মুনাফা অর্জনে সাহায্য করে। সব কিছুর মূলেই আসলে পরিকল্পনা থাকে। তুমি যখন সঠিকভাবে পরিকল্পনা করতে পারবে যে তুমি তোমার প্রতিষ্ঠানের প্রত্যেকটি বিষয় কোনটি কিভাবে ব্যবহার করবে এবং কোনটি কিভাবে ব্যবহার করলে তোমার পর্যাপ্ত পরিমাণে বা সর্বোচ্চ পরিমাণে মুনাফা অর্জন সম্ভব হবে, তখনই কিন্তু তুমি আসলে তোমার সেই কাজে লাগাতে পারবে। তোমার অর্থায়ন ব্যবস্থাপনা বলো বা যে কোনো ব্যবস্থাপনা বলো, প্রত্যেকটি জিনিসই কিন্তু তখন সঠিকভাবে কাজে লাগানো সম্ভব। এবার চলে যাচ্ছি ৭৭ নং প্রশ্নে। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান, কয়েক মাসের জন্য মূলধন খাটানো, অর্থ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত। দেখো, কারবারি অর্থায়ন যেহেতু বলা হয়েছে, আমরা এটাকে ব্যবসায় অর্থায়নও বলতে পারি। কারবারি অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন কিন্তু একই বিষয়। এবং ব্যবসায় অর্থায়নে কখনোই কিন্তু এটা বলা হয় না যে কয়েক দিনের জন্য বা একবার তুমি মূলধন খাটাবে বা একবার কোথাও বিনিয়োগ করবে, একবার ক্রয় বিক্রয় করে থেমে যাবে। ব্যবসা প্রতিষ্ঠান মানেই হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে সব সময়ের জন্য আমার মূলধন বিনিয়োগ চলতে থাকে, ক্রয় বিক্রয় চলতে থাকে এবং লেনদেনগুলো কন্টিনিউয়াসলি চলতেই থাকে। তাহলে এই অপশনটা আমরা বলতে পারি না। তাহলে ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝে থাকি? পর্যাপ্ত পরিমাণ
অর্থের যোগান দেওয়া, অর্থাৎ তোমার যতটুকু পরিমাণ অর্থ প্রয়োজন সেই অর্থটা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে সেটাকে যোগান দেওয়া, অর্থাৎ সংগ্রহ করা। তারপর আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে অর্থ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত, অর্থাৎ বন্টন বলতে বোঝানো হয়েছে ভাগাভাগি করা বা বিভিন্ন অংশে ডিস্ট্রিবিউট করে দেওয়া। তাহলে এখানে অর্থায়ন বলতে কিন্তু আমরা বন্টনকেও বুঝে থাকি, অর্থ সংগ্রহ করা এবং বন্টন করা দুইটাই কিন্তু আমাদের অর্থায়নের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে এখানে উত্তরটা হবে খ 1 এবং 2 নং অপশন। তারপর চলে যাচ্ছি 78 নং প্রশ্ন। 78 নং প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটির জন্য চলতি মূলধন প্রয়োজন। এখানে যে অপশনগুলো আছে এগুলোর মধ্য থেকে কোনটির জন্য চলতি মূলধন প্রয়োজন। এখানে আমাদের চলতি মূলধন প্রয়োজন শুধুমাত্র কাঁচামাল ক্রয়ের জন্য, কারখানার নির্মাণ, মেশিন স্থাপন, আসবাবপত্র ক্রয়, এগুলোর জন্য কিন্তু আমাদের কখনোই চলতি মূলধন দরকার পড়ে না। এগুলোর জন্য আমাদের দরকার পড়ে স্থায়ী মূলধনের। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি 79 নং প্রশ্নে। 79 নং প্রশ্নে বলা হচ্ছে যে কারবারে অর্থায়নের নীতি হলো বিনিয়োগ নীতি, উপযুক্ততা নীতি, তারল্য বনাম মুনাফা নীতি। বিনিয়োগ নীতি নামে কিন্তু আমাদের পাঠ্য বইয়ের মধ্যে কোনো নীতি নেই, তাহলে এখানে কিন্তু বিনিয়োগ নীতিটা উত্তর হবে না, উত্তর হবে উপযুক্ততা নীতি এবং তারল্য বনাম মুনাফা নীতি। এরপর চলে যাচ্ছি 80 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে একটি ব্যবসায়ের পণ্য যদি বিভিন্ন এবং বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে কি হবে। যখন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যটা বিভিন্ন রকমের রাখবো তখন আসলে কি হবে, তখন আমাদের ঝুঁকির পরিমাণটা বন্টিত হয়ে যাবে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের পণ্য একসাথে রেখেছ, প্রত্যেকটা পণ্যের মধ্যে ওই একটার ঝুঁকি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা পণ্যের মধ্যে ঝুঁকিটা আলাদা আলাদা হয়ে ভাগ হয়ে যাবে। তাই একটার জন্য যে হিউজ পরিমাণ ঝুঁকিটা বহন করতে হতো সেটা আর এখন করতে হবে না, অল্প অল্প করে ঝুঁকি প্রত্যেকটার জন্য ফেস করতে হবে। এরপর চলে যাচ্ছি 81 নং প্রশ্নে। ব্যবসায় বিভিন্ন রকম পণ্য সংগ্রহের কারণ। আমরা যে এই যে ব্যবসায় বিভিন্ন রকমের পণ্য নিয়ে কাজ করে থাকি, এটার কারণ কি? ব্যবসায় বিভিন্ন রকম পণ্য সংগ্রহের কারণ কি? ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা সাধারণত বিভিন্ন রকমের পণ্য সংগ্রহ করি ঝুঁকি কমানো বা বন্টনের জন্য, অথবা আমরা এটাকে হ্রাসও বলতে পারি। তাহলে ঝুঁকি বন্টন করা বা হ্রাস করার জন্যই আমরা মূলত এই কাজটা করি। পরবর্তীতে চলে যাচ্ছি 82 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে ঝুঁকি বন্টনের নীতি দ্বারা কোনটি সম্ভব। আমরা যখন ঝুঁকি বন্টন করে থাকি বা ঝুঁকি বন্টনের এই যে নীতিটা আমরা অ্যাপ্লাই করে থাকি, এর মাধ্যমে আমরা কোনটি করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারি। কারণ ঝুঁকিটা বন্টন হয়ে গেলে আমাদের বিক্রয়ের পরিমাণটা বেড়ে যায়। ঝুঁকির পরিমাণ যখন কমে সেখান থেকে আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ বা যতটুকু চাচ্ছি ততটুকু পরিমাণ মুনাফা অর্জন করতে পারি। 83 নং প্রশ্ন। জনাব মালিক তার সবজি বিক্রি বাবদ প্রাপ্ত টাকা পুরোটাই ব্যাংকে জমা রাখেন, এক্ষেত্রে তিনি অর্থায়নের কোন নীতির লঙ্ঘন করেন? যতটুকু সে বিক্রি করছে সেই বিক্রি করার অর্থ পুরোটাই সে ব্যাংকে জমা রাখেন, এক্ষেত্রে তিনি অর্থায়নের কোন নীতি লঙ্ঘন করছেন? এখন লঙ্ঘনের কথা বলা হয়েছে, এক্ষেত্রে আমরা বুঝতে পারছি তিনি ব্যবসার তারল্য বনাম মুনাফা নীতি লঙ্ঘন করছেন। কারণ বিক্রি করা থেকে যতটুকু টাকা পাচ্ছে সম্পূর্ণ টাকাই সে কী করছে, বিভিন্ন জায়গায় ব্যাংকে জমা রেখে দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় বিনিয়োগও সে করতে পারে। তাহলে এই যে পুরো অংশটাই সে বিনিয়োগ করে দিচ্ছে, এটাকেই কিন্তু লঙ্ঘন বলা হচ্ছে। কারণ আমাদের এই নীতি কখনোই এই পুরো অংশটাই বিনিয়োগ করার কথা বলে না। তারপর চলে যাচ্ছি 84 নং প্রশ্নে। নিচের কোনটি স্থায়ী খরচ? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিচের কোনটি স্থায়ী খরচ? এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে কোনটি স্থায়ী খরচ? স্থায়ী খরচ হচ্ছে ফ্রিজ ক্রয়। দেখো বাকিগুলো কিন্তু খুবই ছোট ছোট অ্যামাউন্টের হয়ে থাকে এবং এটা সাধারণত রেগুলার বেসিসে হয়, কিন্তু একবার যদি আমরা ফ্রিজ ক্রয় করি এই ফ্রিজটা কিন্তু আমাদেরকে অনেক দিন যাবত লং টার্ম আমরা ব্যবহার করতে পারি, আমাদেরকে সার্ভিস দিতে পারে। এই জন্য আমরা বলতে পারি ফ্রিজ ক্রয় এটা একটা স্থায়ী খরচ।
85 নং প্রশ্ন, বহুবিধ উৎস থেকে তহবিল সংগ্রহ করা হলে অর্থায়নের কোন নীতি অনুসৃত হয়? বিভিন্ন জায়গা থেকে যখন আমরা তহবিল সংগ্রহ করে থাকি তখন আমরা এটাকে বলে থাকি উপযুক্ততা নীতি। কারণ বহুবিধ উৎস বলতে এখানে দুই ধরনের উৎসকে বোঝানো হয়েছে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী উভয় সোর্স থেকেই যখন আমরা তহবিলটা সংগ্রহ করি আমাদের এই উপযুক্ত ক্ষেত্রটাই কিন্তু আমরা নির্বাচন করে থাকি। যেই মূলধনের জন্য যে ক্ষেত্রটা উপযুক্ত আমরা সেখান থেকেই কিন্তু মূলত সংগ্রহ করে থাকি, এজন্য এটাকে বলা হচ্ছে উপযুক্ততার নীতি। এরপর চলে যাচ্ছি 86 নং প্রশ্ন, কাজলী শীতকালীন পোশাকের ব্যবসা করে ভালো মুনাফা করে কিন্তু গ্রীষ্মকালে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারেন না। কাজলীর ব্যবসায় কোন নীতিটি অনুপস্থিত রয়েছে? দেখো, অনুপস্থিতের কথা বলা হয়েছে। সে কি করে? শুধুমাত্র শীতকালীন পোশাকের ব্যবসা করে, কিন্তু গ্রীষ্মকালে তো কেউ আসলে শীতকালীন পোশাক কিনবে না, গরম পোশাক কিনবে না। সেই জন্য শীতকালে যে পোশাকটা নিয়ে সে ব্যবসা করে গ্রীষ্মকালে সেরকমভাবে সে মুনাফা করতে পারছে না। তাহলে তার কি করতে হবে? শীতকালের জন্য শীতকালের পোশাক ব্যবহার করতে হবে বা সেটাকে বিক্রি করতে হবে, এবং যখন গ্রীষ্মকাল আসবে তখন আবার গ্রীষ্মকালের সাথে সামঞ্জস্যপূর্ণ বা গ্রীষ্মকালে মানুষ ব্যবহার করে এরকম পোশাক বিক্রি করতে হবে। এখানেই কিন্তু দেখো পণ্যের মধ্যে একটা বৈচিত্র্যায়ন হয়ে গেল। শীতকালে এক ধরনের পণ্য, আবার গ্রীষ্মকালে আরেক ধরনের পণ্য, দুই ধরনের পণ্যের একটা সমাহার হলো। এভাবেই কিন্তু আমরা আমাদের মুনাফাও অর্জন করতে পারি, প্লাস আমাদের যে ঝুঁকির পরিমাণ অর্থাৎ গ্রীষ্মকালে বিক্রি না হওয়ার যে ঝুঁকির পরিমাণ সেটাও দেখো কমে আসলো। তাহলে এখানে কোন নীতিটা লঙ্ঘন করা হয়েছে? ব্যবসায়ের বৈচিত্র্যায়ন এবং ঝুঁকি বন্টন নীতি, এই নীতিটা এখানে লঙ্ঘিত আছে। তাহলে এই ছিল আমাদের পর্ব 3-এর আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই, প্রত্যেকটা নীতি রিলেটেড প্রশ্নগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।